কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। Health Express brought to you by Poroshmoni Healthcare Private Limited, Robotic Asansol. নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্যভিত্তিক বিশেষ অনুষ্ঠান হেলথ এক্সপ্রেসে। আমি স্নিগ্ধা। আজকের পর্বে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মাথা ও ঘাড়ের ক্যান্সার বা হেড অ্যান্ড নেক ক্যান্সার। বর্তমানে এই রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ধূমপান, গুটখা, জর্দা, খৈনি ও অন্যান্য তামাকজাত দ্রব্য সেবন এই ক্যান্সারের প্রধান কারণ। এছাড়াও অতিরিক্ত মদ্যপান এবং কিছু ভাইরাস সংক্রমণও ঝুঁকি বাড়াতে পারে। রোগের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে মুখে বা জিভে দীর্ঘদিনের ঘা, গিলতে অসুবিধা, কণ্ঠস্বর পরিবর্তন, গলা ব্যথা এবং ঘাড়ে অস্বাভাবিক গাঁট। অনেক সময় মানুষ এভাবে এই লক্ষণগুলিকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করে, যা পরে বড় বিপদের কারণ হতে দাঁড়ায়। তবে আশার কথা, সময় মতো রোগ নির্ণয় হলে আধুনিক চিকিৎসার মাধ্যমে এই রোগের সফল চিকিৎসা সম্ভব। তাই সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং তামাক বর্জনই হতে পারে প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায়। আর আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করেছে আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। আর এই মুহূর্তে রয়েছে আমাদের ইএনটির সিনিয়র কনসালটেন্ট ডাক্তার রজত বসাক আমাদের সঙ্গে, যার কাছ থেকে জানবো আমরা রোগের কিছু কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে। সঙ্গে থাকুন। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো কি যে হেড অ্যান্ড নেক ক্যান্সারটা আসলে কি? দেখুন, হেড অ্যান্ড নেক ক্যান্সার হচ্ছে, আমরা আগেকার দিনে তো সাধারণত ক্যান্সার বলতে নেক ক্যান্সারই বুঝতাম। আমাদের গলা যে আছে, গলার মধ্যে দেখুন হেড অ্যান্ড নেক অনেকগুলো ডিভিশন আছে। এটা খুব বৃহত্তর সাবজেক্ট। নেকের মধ্যে আমাদের কিছু জায়গা আছে, মানে আমরা ফ্যারিংস আছে, ল্যারিংস আছে, আর নর্মাল নেক আছে। ফ্যারিংস মানে হচ্ছে যেটা দিয়ে আমরা খাচ্ছি, সেই জায়গাটা, সেই রাস্তাটাকে বড় করে আমরা বলছি, আমরা অত ডিটেলসে বলছি না। আর ল্যারিংস মানে হচ্ছে যেখান দিয়ে আমরা শ্বাস নিচ্ছি, কথা বলছি, সেই জায়গাটা। এবার এইটা আমাদের গলাতে পড়ছে, প্লাস নেকে আরও অনেক জায়গা আছে যেখান দিয়ে আমাদের নেকের মধ্যে, আমাদের গলার মধ্যে কিছু ভাইটাল স্ট্রাকচার আছে। লিম্ফ নোড আছে। লিম্ফ নোড মানে ধরুন আমাদের লিম্ফ্যাটিক অর্গানস আছে। লিম্ফ্যাটিক অর্গানস এক রকমের আমাদের ইমিউনিটি দেয়, সেই অর্গানসগুলো আছে। এবং এটা হচ্ছে আমার গলার পার্টটা গেল। এবং আমাদের নোজের ভেতরের জায়গাটা, নোজের পেছনের জায়গাটা, যেটাকে আমরা নেজোফ্যারিংস বলি, নোজের পেছনের জায়গাটা। এবং আমাদের যে গাল আছে, দুটো গালের উপরের জায়গাটা, ম্যাক্সিলারি সাইনাস, ঠিক আছে, মানে সেই জায়গাটাতেও আমরা হেড অ্যান্ড নেক ক্যান্সারের মধ্যে পড়ে। এবং অ্যাভাব হেড অ্যান্ড নেক ক্যান্সার মানে হচ্ছে নাকের ওপরের জায়গাটাতেও আছে, মানে স্কাল, আমাদের যে মাথার খুলি আছে তার নিচের যেই এরিয়াটা আছে, সেই সব জায়গাটা। তো এটা একটা বৃহত্তর এরিয়া, ঠিক আছে। তো মেনলি হেড অ্যান্ড নেক ক্যান্সারটাই এখনকার দিনে খুবই এর প্রকোপ খুব বেড়ে গেছে আগের থেকে। তো ভারতে অন্যান্য ক্যান্সারের তুলনায় হেড বা নেক ক্যান্সার কতটা সাধারণ? হেড অ্যান্ড নেক ক্যান্সার ভারতে খুবই বেশি, মানে অন্যান্য দেশের তুলনায় ভারতে যে হেড অ্যান্ড নেক ক্যান্সার আছে সেটা খুবই বেশি। এবং যত সময় বাড়ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার খুবই বাড়ছে। একটা সময় ছিল যখন আমরা হেড অ্যান্ড নেক ক্যান্সার বলতে, মানে আমি এটা একটু বলছি, যারা মানে পুরুষদের ক্ষেত্রে ক্যান্সার বলতে আমরা গলার ক্যান্সারই ভাবতাম, জিভের ক্যান্সার ভাবতাম,
আমরা ভাবতাম যারা স্মোকিং করে, টোবাকো প্রোডাক্টস নেয়, তামাক খায়, সেই ক্ষেত্রে ভাবতাম। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এইগুলোর সাথেও আরও যে এরিয়াজ আছে আমাদের হেড অ্যান্ড নেক, এবং এর মধ্যে আমাদের মানে ইভেন এর মধ্যে আমাদের কানও পড়ছে, গলা, নাক, কান, চোখ, চোখের সাইডের অংশ সবগুলোই পড়ছে। তো এই যে আমাদের ক্যান্সারের যে পরিমাণ যেটা আছে এটা কিন্তু বেড়ে গেছে। আর বর্তমানকালে যে রকমের পলিউশন হচ্ছে, যে রকমের ডাস্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন রকমের ডাস্ট, ইন্ডাস্ট্রিয়াল ডাস্ট অ্যান্ড আদার ডাস্ট, সেই দিক থেকে দেখতে গেলে হেড অ্যান্ড নেক ক্যান্সার কিন্তু এখন শুধু তামাক, পান, জর্দা, সিগারেট এইসব খেলে না, অন্যান্য কারণেও হচ্ছে। তো এই যে ঘাড়ের লিম্ফ নোডের কোন কোন অংশে সাধারণত আক্রান্ত হয়? দেখুন, লিম্ফ নোড বডিতে আমাদের অনেক রকমের লিম্ফ্যাটিক অর্গান আছে, লিম্ফ নোড আছে, এগুলো হচ্ছে আমাদের প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে, আমাদের প্রতিরোধ ক্ষমতা এটা আমাদের বাড়ায়, ঠিক আছে। এবার আমাদের শরীরে কিন্তু এই লিম্ফ্যাটিক অর্গানের এখন যে আমাদের হিউম্যান বডি দেখা যাচ্ছে লিম্ফ্যাটিক অর্গানের ক্যান্সার কিন্তু মানে যে কোনো লিম্ফ্যাটিক অর্গানের ক্যান্সার হতে পারে, মানে যেমন স্পেসিফিক কিছু না, ওই পুরো লিম্ফ্যাটিক অর্গানের ক্যান্সার হতে পারে। তো সাধারণত এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে কারা থাকেন? দেখুন, হ্যাঁ, ঝুঁকিতে তো অবশ্যই যারা স্মোকিং করছেন, অ্যালকোহল খাচ্ছেন, বেশি পরিমাণে করছেন, যারা তামাক সেবন করছেন, টোবাকো খাচ্ছেন, গুটখা খাচ্ছেন, ঠিক আছে, সেই সব লোকরা তো অবভিয়াসলি বেশি এফেক্টেড হবে। যাদের ডাস্ট এরিয়ায় কাজ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডাস্ট, এখন তো ইন্ডাস্ট্রিয়াল ডাস্ট, মাইন্সে কাজ করছেন, ঠিক আছে, বিভিন্ন রকমের পলিউশন বেসড এরিয়াতে যারা রয়েছেন, তাদের তো অবভিয়াসলি কার্বন মেটেরিয়ালস যাদের বেশি, কার্বন মনোক্সাইড, এইসব মেটেরিয়ালস, শুট, যে এইসব মেটেরিয়াল যারা এক্সপোজার হচ্ছে তাদের তো অবভিয়াসলি হবে। যাদের নিউট্রিশন প্রপারলি হচ্ছে না, মানে হচ্ছে যারা নিম্ন মধ্যবিত্ত, যাদের প্রপার নিউট্রিশন হচ্ছে না, সোশিও ইকোনমিক স্ট্যাটাস যাদের কম, খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, বর্তমানে তো এখন এই ধূমপান বলুন বা মদ খাওয়া বলুন, তখন জেনজি লাইফে তো হয়েই চলেছে, তাহলে এই কম বয়সের মধ্যে কি হেড অ্যান্ড নেক ক্যান্সারটা দেখা যাচ্ছে বর্তমানে? দেখুন, ক্যান্সার তো একদিনে হয় না। ক্যান্সারের একটাই, সবই খারাপ জিনিস, একটাই ভালো জিনিস যে ক্যান্সার একদিনে হয় না, ঠিক আছে। ক্যান্সার হতে গেলে টাইম লাগে। কিছু ক্যান্সার আছে যেগুলো হচ্ছে আমরা বলবো জেনেটিক অথবা স্পোরাডিক বলি আমরা, মানে ওটা জেনেটিক চেঞ্জেসে হয়, সেটা আমাদের হাতে নেই। মানে জেনেটিক চেঞ্জেসে যেই জিনিসগুলো হয় সেগুলো হিউম্যান হাতে তো নেই, সেগুলো পুরোটাই ভগবানের হাতে। আমাদের হাতে যেগুলো আছে, যেগুলো আমরা নর্মাল ক্যান্সার, মানে আগে ভাবতাম যে যেগুলো এক্সপোজারের জন্য হয়, সেইটা হচ্ছে। এবার আপনার ক্যান্সার কোনোদিনও একদিনে হবে না, ঠিক আছে। ক্যান্সার ইজ এ লং টার্ম, ইজ এ ক্রনিক ডিজিজ, নট অ্যান অ্যাকিউট ডিজিজ যে আজই হয়ে গেল, ঠিক আছে, সেরকম হয় না ক্যান্সার, এটা ক্রনিক ডিজিজ। তো হ্যাঁ, অবভিয়াসলি নিউ জেনারেশনে তো এখন লাইফস্টাইল চেঞ্জেস হয়ে যাচ্ছে, বাট যদি আমরা ঠিকমতো সময়ে এগুলোকে কমাতে পারি তাহলে ক্যান্সারের চান্সেসও কমে যায়। তো এই ক্যান্সারের প্রাথমিক সতর্কতামূলক লক্ষণগুলি কি, বা যেগুলো কখনো অবহেলা করা উচিত নয়? আমার মতে এগুলো মেনলি হবে হেলদি লাইফস্টাইল, ঠিক আছে, সব রকমের হেলদি লাইফস্টাইল, প্রপার খাওয়া দাওয়া করা, ঠিকমতো খাওয়া দাওয়া করা, প্রোটিন নেওয়া, স্মোকিং অ্যালকোহল থেকে দূরে থাকা, জল বেশি করে খাওয়া, পলিউটেড ফ্রি এরিয়াতে থাকা, এক্সারসাইজ করা, রোজ এক্সারসাইজ করা, বডি ইমিউনিটিটাকে বাড়ানো, প্রতিরোধ শক্তিটাকে বাড়ানো, তাতে অবভিয়াসলি অনেক কিছুই কমে যায়। ক্যান্সারের এখন যা ক্যান্সারের ইনসিডেন্স দেখা যাচ্ছে, আর আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে যা দেখা যাচ্ছে, তো ক্যান্সারের ইনসিডেন্স অনেক বেড়ে গেছে। তো এবং এই ইনসিডেন্সটা হয়তো নেক্সট 30-40 বছর বয়সে এটা মোটামুটি আরও বাড়বে। বাট ওই ক্রনিক, এটা একটা ক্রনিক ডিজিজে এখন ঢুকে গেছে, যে এটা এখন মানে এন্ড স্টেজ, সবাই মানে মোরলেস এন্ড স্টেজ কোনো না কোনো পেশেন্টের আমরা দেখতেই পাচ্ছি। তো যেরকম ব্লাড প্রেশার, সুগার আসছে, একটা সময় আসবে আফটার 30 ইয়ার্স
যে এটা একটা এন্ড স্টেজ ডিজিজ হয়ে যাবে, তো সেইগুলো থেকে আমাদের লাইফস্টাইল মডিফাই করতে হবে। মানে এমন কি কি সিমটমস আছে যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা স্পেসিফিক্যালি যে এটা নেক ক্যান্সার হতে পারে বা হেড ক্যান্সার হতে পারে? অনেক, এটা তো বড় সাবজেক্ট এবং বিভিন্ন রকমের সিমটম হয়। খুব ইজি সিমটম, মানে যদি কারণ নোজে ক্যান্সার হয় তো নোজে, বাট এগুলোর চান্সেস খুব কম। প্রথমেই আমি বলছি যে হ্যাঁ অবভিয়াসলি আগের থেকে এগুলো বেড়েছে, কিন্তু এমন না যে এই মানে ক্যান্সারস আর নট ভেরি কমন, এটা না যে আপনি যদি টোটাল পপুলেশনে দেখেন তো ক্যান্সারস আর নট ভেরি কমন, বাট আগের থেকে চান্সগুলো বেড়েছে, তো ভয় পাওয়ার তো কিছু নেই। কিন্তু নাকের ক্যান্সার হলে অবভিয়াসলি নোজ ব্লিডিং একটা ফ্যাক্টর থাকবে, নাক বন্ধ হয়ে যাওয়ার একটা ফ্যাক্টর থাকবে। ওরাল ক্যান্সার হলে, জিভের ক্যান্সার হলে খেতে অসুবিধা হবে। ভোকাল কর্ডের ক্যান্সার হলে গলার আওয়াজের অসুবিধা হবে, বাট ইট উইল টেক টাইম। কারণ এইগুলো তো নর্মালি নাক থেকে ব্লিডিং তো অনেকেরই হয় এবং সবারই তো আর ক্যান্সার হয় না। তো বাট আমাদের দেখে নিতে হবে যে জিনিসটা যাতে মানে অনেক দিন ধরে না চলে, ঠিক আছে? তো অনেক দিন ধরে যদি কোনো জিনিস না চলে তো অবভিয়াসলি ওটা ক্যান্সার নয়, মানে বাই সিমটোমেটিক্যালি। তো এরমভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা, কতদিন ধরে গলা ব্যথা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন? দেখুন, গলা ব্যথা তো এখনকার দিনে ভাইরাল ইনফেকশনের যুগ। প্রতি এমনি দেখুন সিজন চেঞ্জটা এখন হচ্ছেই, যদি একটু ঠান্ডা লাগলো তো সামান্য একটা ওষুধ খেয়ে নিল বা সিরাপ খেয়ে নিল। হ্যাঁ, তো এখন তো প্রতি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একটা করে নতুন ভাইরাস আসছে এবং ভাইরাল ইনফেকশন তো লেগেই আছে। তো গলা ব্যথাটা খুব কমন এবং এটা আপনি মেডিসিন নিলে না নিলে এক সপ্তাহের মধ্যে এমনিই কমে যায়। হ্যাঁ, এবার যদি গলা ব্যথাটা একটু বেড়েই যাচ্ছে, মানে এটা ঠিকই হচ্ছে না, 6 উইক হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 6 সপ্তাহ হয়ে গেল, যে কমছেই না, তখন আপনাকে বুঝতে হবে যে অন্য প্রবলেম দেখা দিচ্ছে। তো 2 সপ্তাহের বেশি সময় ধরে যদি কণ্ঠস্বর, না 2 সপ্তাহ না, আমি 6 উইক অ্যাটলিস্ট বলবো, 6 উইক, কারণ 2 সপ্তাহের মধ্যে যে কোনো ভাইরাল ইনফেকশন ঠিকই হয়ে যায়। বাট মোর দ্যান আমি বলবো যে 6 উইক, মানে 6 উইক ইজ মানে যথেষ্ট বেশি সময়। 1 মাসের বেশি কোনো জিনিস হচ্ছে তখন আপনি মানে ইউ ক্যান হ্যাভ এ চেক আপ, ডক্টরের কাছে এসে চেক আপ। এমন না যে ওটাই ক্যান্সার হবে, বাট ইউ ক্যান হ্যাভ এ চেক আপ। ঘাড়ে ব্যথাহীন গাঁট বা ফোলা কি কোনো ক্যান্সারের লক্ষণ হতে পারে? হ্যাঁ, লক্ষণ হতে পারে। ফোলাহীন মানে ব্যথাহীন গাঁট অবভিয়াসলি হতে পারে, বাট আমাদের শরীরে ক্যান্সার ছাড়াও আরও অনেক টিউমার আছে যেগুলো ক্যান্সার না, বিনাইন টিউমার। তার সংখ্যা কিন্তু ক্যান্সারের থেকে বেশি, মানে ক্যান্সারের থেকে বিনাইন টিউমারের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো এমন না যে শরীরের সব থেকে কমন গাঁট হচ্ছে লাইপোমা, ফ্যাট দিয়ে গাঁট হয়। তো দিস আর যদি সাইজ চেঞ্জ না হয় অবভিয়াসলি আমি সেটাকে ক্যান্সারের দিকে বলবো না, বাট যদি দেখি যে র্যাপিড সাইজ চেঞ্জ হচ্ছে তখন আমাদের ওই দিকে ভাবতে হবে। তো গিলতে কি ধরনের সমস্যা হলে গলা বা খাদ্যনালীর ক্যান্সারের সন্দেহ করা উচিত? দেখুন, প্রথম কথা হচ্ছে খাদ্যনালীতে ক্যান্সার কিন্তু ইয়ং এজে অথবা মিডিল এজে খুব কমই হয়, ওল্ড এজেই হয় মেনলি জেনারেলি। কারণ ক্যান্সার আমি আগেও বলছি এটা ক্রনিক প্রসেস। ক্যান্সার কোনোদিনও কিছু ক্ষেত্রে কিছু জেনেটিক বাদ দিলে 5% জেনেটিক বাদ দিলে 95% ক্যান্সার কিন্তু ক্রনিক ডিজিজ, মানে অনেক দিন ধরে জিনিসটা হচ্ছে তারপরে ক্যান্সারে কনভার্ট হয়েছে। জেনারেলি একটা সময় ছিল 60-70 ইয়ার্সে লোকের খাদ্যনালীতে ক্যান্সার হতো, এখন ওটা একটুখানি কমে 50 ইয়ার্সে দাঁড়িয়েছে, 50 to 60 ইয়ার্সের মধ্যে দাঁড়িয়েছে। বাট আমাদের দেখতে হবে যে লাইফস্টাইলে ওনার কী আছে, উনি খুব স্মোকিং করেন, অ্যালকোহল খান, লাইফস্টাইল ঠিক নয়, ঠিক আছে। এবং ওল্ড এজে এখন খুব কমন হয়ে গেছে, ওল্ড এজে ইভেন অনেক পেশেন্টই আছে 70 ইয়ার্স ওল্ড, 75 ইয়ার্স ওল্ড, কোনো অ্যাডিকশানই নেই, বাট দে আর হ্যাভিং দ্যাট ক্যান্সার। তো ওই সময় বুঝে নিতে হবে ওটা ইমিউনিটির জন্য হচ্ছে, মানে লো ইমিউনিটি হয়ে গেছে ফর আ লং টাইম, ওল্ড এজ, টার্মিনাল ইলনেস,
তখন একটা ক্যান্সার হতে পারে। তো আমাদের সিমটম ওটাই থাকবে যে খেতে পারছে না, খাবার আটকে যাচ্ছে, মেনলি খাবার আটকে যাচ্ছে, মেনলি সলিড ফুড খেতে পারছে না, ঠিক আছে, এটাই আমরা জেনারেলি দেখি। তো মুখের কোন লক্ষণগুলি, যেমন কি দীর্ঘস্থায়ী ঘা বা সাদা বা লাল দাগ, রক্তপাত বা চোয়াল শক্ত হয়ে যাওয়া কি দ্রুত চিকিৎসার প্রয়োজন নির্দেশ করে? হ্যাঁ, মানে মুখে ধরুন ঘা হলো, মুখে তো অনেক রকমেরই ঘা হয়, ম্যাক্সিমাম ঘা ক্যান্সার নয়, ম্যাক্সিমামই ক্যান্সার নয়। যারা স্মোকিং করেন না, ইভেন যারা স্মোকিং করেনও, তাদের ম্যাক্সিমাম ঘাই ক্যান্সার নয়। কিছু ক্ষেত্রে থাকে যে ক্যান্সারের আগে কিছু জিনিস, কিছু মুখের ঘা থাকে, প্রি ম্যালিগনেন্ট লিশন বলে তাদেরকে, মানে এরা ভবিষ্যতে ক্যান্সার হতে পারে। কিছু ক্ষেত্রে থাকে ফাঙ্গাল ইনফেকশন হয়, খুব কমন, মুখের ভেতরে ফাঙ্গাল ইনফেকশন ইজ ভেরি কমন। ইভেন স্মোকিং, হালকা স্মোকিং করলেও ওই ফাঙ্গাল ইনফেকশন হয়, লাইচেন প্ল্যানাস হয়, এগুলো ভেরি কমন। দাঁত থেকে অনেক সময় ঘা হয়, জিভের মধ্যে ঘা হয়, ঠিক আছে। সো এই ঘাগুলো খুব কমন, যদি আপনি তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে নেন দেন ইট ডোন্ট ম্যাটার, মানে এটার কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি প্রলংড এই ঘাগুলো থাকে তাহলে হয়তো একটা সময়ের পর ক্যান্সারে কনভার্ট হতে পারে। তো নাক বন্ধ থাকা বা মুখমণ্ডল ফুলে যাওয়া, বারবার নাক থেকে রক্ত পড়া কি কখনো সাইনাসের সমস্যা না হয়ে টিউমারের লক্ষণ হতে পারে? হ্যাঁ, হতে পারে, বাট খুবই রেয়ার। মানে যদি 100 জন থাকে তার মধ্যে হয়তো 95 জন, 95 কি ইভেন 98 জনকেও আমি বলবো যে ওদের বারবার নাক বন্ধ হচ্ছে, রক্ত পড়ছে, মুখ ফুলে যাচ্ছে, তো হতে পারে 98 জনই হচ্ছে অ্যালার্জি হচ্ছে, যা আমাদের নর্মাল অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে, হয়তো 2 জনের হলো যে ইট ক্যান বি ক্যান্সার, ঠিক আছে। ওই 100 জনের মধ্যে আমি 2%-ই বলবো সেরকমভাবে। অনেক সময় দেখবেন যে এরকম হয় যে নাক থেকে রক্ত পড়া কি বলে গরমে জ্বরের জন্য হয়ে যাচ্ছে, তো মুখ থেকে রক্ত পড়াটা কি কোনো? দেখুন, নাকের যে চামড়াটা আছে, খুবই নাকের চামড়াতে হিউমিডিফিকেশন হয়। আমরা যখন শ্বাস নিই, তো আমরা যেই শ্বাসটা নিই সেটা তো নাকের ভেতর দিক দিয়ে যায় এবং হিউমিডিফিকেশন হয়। হিউমিডিফিকেশন মানে হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল আছে নাকের মধ্যে থেকে, সেখান থেকে ওই সেই ব্লাড ভেসেল এবং যে হাওয়াটা ঢুকছে তাদের মধ্যে আমাদের ময়েশ্চার এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। এবার নাকের ক্ষেত্রে এইটা, মুখের ক্ষেত্রে মুখে ব্লিডিং সবসময় হওয়া মানেই ক্যান্সার সেটা না, কারণ আমরা মুখ দিয়েও শ্বাস নিই অনেক সময় এবং মুখ দিয়ে আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে, এটাও মানতে হবে। মুখে দাঁত আছে, দাঁতে ইনফেকশন হতে পারে, সেটা থেকেও ব্লিডিং হতে পারে। দাঁতের সমস্যার জন্য তো এমনিতেই ব্লিডিং হয়, সেটাও একটা কারণ, ঠিক আছে। এখনকার দিনে হয়তো টিবি কমে গেছে, বাট মুখ দিয়ে ব্লিডিং হলে আমরা টিবিও সাসপেক্ট করি, আমরা ক্যান্সারের থেকে প্রথমে টিবি সাসপেক্ট করি, ঠিক আছে। কিন্তু তারপরেও আমরা কিছু ক্ষেত্রে হলো ক্যান্সার আমরা মানে সাসপেক্ট করব, সেই জন্য আমরা মানে যেরকম ইনভেস্টিগেশন করানোর আছে আমরা করি। কানে ব্যথা বা শ্রবণ শক্তি কমে যাওয়া কি কখনো হেড অ্যান্ড নেক ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত হতে পারে? হ্যাঁ, হতে পারে। নাকের পেছনে একটা জায়গা আছে নেজোফ্যারিংস, সেই তার ক্যান্সার হলে কিন্তু কানে এফেক্ট করে, কানের শোনা কমে যেতে পারে, কানের ফ্লুইড হতে পারে, কান থেকে জল পড়তে পারে। বাট এইসব ক্যান্সারগুলো সবই একটু রেয়ার, একটু মানে এদের ইনসিডেন্স খুব কম, সবার হয় না, ঠিক আছে, তবুও বাট এটা হতে পারে। এটা আপনি বললেন ধূমপান একটা কারণ হতে পারে ক্যান্সারের, তো ধূমপান ও ধোঁয়াবিহীন তামাকজাত যে পণ্য কিভাবে হেড অ্যান্ড নেক ক্যান্সারের ঝুঁকি বাড়ায়? দেখুন, যে কোনো কার্বন মেটেরিয়াল আছে, শুট মেটেরিয়াল আছে, এইগুলো আমাদের যে গলা, নাক, খাবার রাস্তা, এইগুলোকে ইরিটেট করতে থাকে। এই কার্বন মেটেরিয়ালগুলো তো নিজেরাও কার্সিনোজেন মানে হচ্ছে দে উইল ইরিটেট, ওরা আমাদের যে শরীরের ভেতরে যত জায়গা আছে সবগুলোকে ইরিটেট করবে এবং ইরিটেট করতে করতে সেই আমাদের যে মিউকোজা আছে, আমাদের যে চামড়া আছে, তার গঠনটাকে চেঞ্জ করে দেয়। নর্মাল যে গঠন আছে সেটা ধীরে ধীরে চেঞ্জেস হতে থাকে, বাট এটাও সময় লাগে, একদিনে হয় না,
ইট উইল টেক সাম টাইম, এবং এইগুলো যদি আপনি বন্ধ করে দেন অনেক সময় চামড়াটা আবার আগের মতন ফিরেও আসে। বাট যদি কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইটস এ লং এক্সপোজার, 10, 15, 20 ইয়ার্স ধরে করে যাচ্ছে, ইমিউনিটিও অতটা সাথ দিচ্ছে না, সেই সময় কিন্তু চেঞ্জেস হতে পারে। এই যে পরোক্ষ ধূমপান, যাকে আমরা প্যাসিভ স্মোকিং বলি, তো এটা কতটা রিস্কি হতে পারে ক্যান্সার হওয়ার হ্যাঁ, থেকে? পরোক্ষ ধূমপান তো খুবই রিস্কি, কারণ না, এটা আমরা শুনে থাকি যারা স্মোকিং করে তার থেকে বেশি অ্যাফেক্টেড মানে যারা নিচ্ছে, যেটা প্যাসিভ হয়। না, তার থেকে বেশি এফেক্টেড আমি বলবো না, বাট পরোক্ষ স্মোকিং থেকেও হতে পারে। দেখা মানে পরোক্ষ স্মোকিং করছে মানে নিজে স্মোকিং করছে না, কিন্তু পাশের যে স্মোক আছে সেটা থেকেও এফেক্ট হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু এটাও জানতে হবে যে পরোক্ষ মানে আমাদের পলিউশন লেভেলও বেড়ে যাচ্ছে, ঠিক আছে। নট অনলি স্মোকিং, আমাদের যে পলিউশন লেভেল আছে সেটাও কিন্তু আমাদের মানে ক্যান্সারের কারণ হতে পারে। শুধু স্মোকিংয়ের ওপর আমরা জোর মানে দেব না, মানে শুধুই স্মোকিংটাই আমরা ফ্যাক্টর রাখবো না, আমরা কিন্তু পলিউশনটাকে ফ্যাক্টর রাখবো। কারণ এখন ভারতের বিভিন্ন শহর আছে যেখানে মানে ওরা যে পলিউশন ইন্ডেক্স আছে সেটা কিন্তু ওরা সিগারেট স্মোকিং দিয়ে কম্পেয়ার করছে, মানে কতটা সিগারেট স্মোকিং ইজ ইকুয়াল টু দেয়ার পলিউশন। তো কিছু কিছু শহর এমন আছে ভারতে যেখানে আপনি সিগারেট স্মোক না করলেও ইট উইল মানে দেয়ার এয়ার কোয়ালিটি সো পুয়ার, মানে ওদের যে এয়ার কোয়ালিটি এত পুয়ার যে সেই শহরে থাকা মানেই 100টা সিগারেট প্রতিদিন সেবন হচ্ছে, আপনি স্মোকিং করুন আর নাই করুন। এরকম কিছু শহর আছে ভারতে, ঠিক আছে। তো স্মোকিং করলেই যে হবে আর স্মোকিং না করলে যে হবে সেটা না। তো অ্যালকোহল বা মদ্যপান কিভাবে এই ক্যান্সারের কারণ হতে পারে? অ্যালকোহলও সেম জিনিস। অ্যালকোহলও আমাদের যে অ্যালকোহল যে আমাদের চামড়া আছে সেটা কিন্তু মানে চামড়াটাকে কিন্তু ইরিটেট করে এবং চামড়ার গঠনটাকেও চেঞ্জ করে। তো যেরকমভাবে কার্বন করছে সেরকমভাবে অ্যালকোহলও করবে, সেম জিনিস। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যে বিষয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার। আর আমাদের এই বিশেষ অনুষ্ঠানকে আমাদের সঙ্গে নিয়ে যেতে সাহায্য করেছে আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল আপনাদের জন্য এই অঞ্চলে প্রথমবার নিয়ে এসেছে অত্যাধুনিক পেট সিটি স্ক্যান মেশিন। এই মেশিনের সাহায্যে ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুজনিত রোগ ছাড়াও আরও অনেক রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাই এবার আর পেট সিটি স্ক্যানের জন্য দূরে কোথাও নয়, চলে আসুন হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলে। ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল আপনাদের জন্য এই অঞ্চলে প্রথমবার নিয়ে এসেছে অত্যাধুনিক পেট সিটি স্ক্যান মেশিন। এই মেশিনের সাহায্যে ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুজনিত রোগ ছাড়াও আরও অনেক রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাই এবার আর পেট সিটি স্ক্যানের জন্য দূরে কোথাও নয়, চলে আসুন হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলে। ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল আপনাদের জন্য এই অঞ্চলে প্রথমবার নিয়ে এসেছে অত্যাধুনিক পেট সিটি স্ক্যান মেশিন। এই মেশিনের সাহায্যে ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুজনিত রোগ ছাড়াও আরও অনেক রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাই এবার আর পেট সিটি স্ক্যানের জন্য দূরে কোথাও নয়, চলে আসুন হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলে। ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305।
বিরতির পর আর আপনারা দেখছেন হেলথ এক্সপ্রেস। আর আমার সাথে রয়েছে আমাদের বিশেষ সিনিয়র কনসালটেন্ট ইএনটির রজত বসাক আমাদের সঙ্গে। আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে মুখের অপরিচ্ছন্নতা বা দীর্ঘমেয়াদী জ্বালা বা দ্রুত কিভাবে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আরেকবার বলুন। মুখের অপরিচ্ছন্নতা ও দীর্ঘমেয়াদী জ্বালা বা ক্ষত কিভাবে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়? হ্যাঁ, এবার দেখুন, মাউথ হাইজিন একটা ম্যাটার। মাউথ হাইজিনে যেটা হয় যে মেনলি ক্যান্সার তো প্রথমেই হয় না, ওটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। তারপরে এবার যদি একটা আলসার থাকে, একটা ক্ষত থাকে, যেটা আমরা যেরকম দাঁত যদি শার্প থাকে, শার্প ডেন্টিশন যদি থাকে, তো বারবার জিভে আঘাত করে, সেটা থেকে একটা ধরুন জিভে একটা ছোট হালকা ক্ষত হয়েছে, তো মানে পরের দিনই ওটা ক্যান্সার হয়ে যাবে না। আপনি যদি দাঁতটাকে ভালো করে শার্প করে নেন, স্মুথ করে নেন শার্প থেকে, এবং জিভের আশেপাশে যদি ভালো করে লোশন লাগান, তাহলে হয়তো জিনিসটা আর ওই দিকে এগোবেই না। ঠিক আছে, তো সেই দিক থেকে দেখতে গেলে যে এরমভাবেই মানে ক্যান্সার হয়, ক্রনিক যাতে জিনিসটা না হয়। এইচপিভি কি এবং এটি গলা ও টনসিল ক্যান্সারের সঙ্গে কিভাবে সম্পর্কিত? হ্যাঁ, এখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তো এফেক্টেড হয়, মানে গলার ক্যান্সার সঙ্গে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ল্যারিঙ্গিয়াল কিছু প্যাপিলোমা আছে, গলার কিছু প্যাপিলোমা আছে যেটাতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের স্ট্রেন পাওয়া গেছে, সেইগুলো পাওয়া গেছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কিছু স্ট্রেন গলার প্যাপিলোমাতে পাওয়া গেছে, ক্যান্সারে পাওয়া গেছে, মুখের ক্যান্সারে পাওয়া গেছে। তো এটার সঙ্গে একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের একটা যোগ আছে। আচ্ছা, যারা তামাক ব্যবহার করেন তাদের কত ঘন ঘন ওরাল ক্যান্সার স্ক্রিনিং এর করানো উচিত? এটা বলা মুশকিল, বাট এভরি 6 মান্থ তো দে শুড গেট আ চেক আপ, অথবা ওয়ান্স এ ইয়ার, বছরে একবার তো অ্যাটলিস্ট দে শুড গেট আ চেক আপ। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে কি ওরাল ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য? এখনকার দিনে যা ট্রিটমেন্ট বেরিয়েছে তাতে ওরাল ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, ইট ক্যান বি ইজিলি ট্রিটেড। তো এই হেড অ্যান্ড নেক ক্যান্সার কিভাবে নির্ণয় করা হয়? দেখুন, আমাদের তো এন্ডোস্কোপিক মেথড আছে, যেইগুলো দিয়ে আমরা নাক, গলা দেখতে পারি ভালো করে। ফুড পাইপে গ্যাস্ট্রোস্কোপি আছে, আমরা ভালো করে দেখতে পারি। নাকে নেজাল এন্ডোস্কোপি আছে, মুখেও আমরা দেখতে পারি, কানেও আমরা সেগুলো দিয়ে দেখতে পারি। আমাদের সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, ঠিক আছে, সেইগুলো তো আমরা ডায়াগনোজ করতে পারি। পেট স্ক্যান আছে, তো বিভিন্ন রকমের এখন মেথড আছে যেগুলোতে আরামসে এইগুলো নির্ণয় হয়ে যায়। তো এই যে এন্ডোস্কোপি আর বায়োস্কোপি, তো এর ভূমিকাটা কি? এন্ডোস্কোপি দিয়ে আপনি দেখতে পারবেন যে জিনিসটা কেমন দেখতে। আপনি তো প্রথমেই সিটি স্ক্যান অথবা এমআরআই এর মতন কস্টলি টেস্ট করবেন না, আপনাকে প্রথমে এন্ডোস্কোপি করতে হবে, করে জায়গাটা আগে দেখতে হবে যে জিনিসটা কি। আপনি আগে দেখলেন, কারণ হয়তো দেখে আপনি বুঝলেন যে না, এটা ক্যান্সার নেই, এটা নর্মাল অ্যালার্জি, ব্যাস আপনার সিটি স্ক্যান এমআরআই করার দরকার পড়লো না। এবার যদি আপনার ডাউট হয় তখন আপনি সিটি স্ক্যান অথবা এমআরআই করবেন, ঠিক আছে। তো এরমভাবে আমরা স্টেপ বাই স্টেপ করি। প্রাথমিক পর্যায়ে রোগ যখন শনাক্ত হলে বেঁচে থাকার সম্ভাবনা ও চিকিৎসার ফলাফল কতটা উন্নত হয়? হ্যাঁ, যদি প্রপার ট্রিটমেন্ট করা যায়, অনেক ক্ষেত্রেই চান্সেস আর ভেরি গুড, লং টার্ম সার্ভাইভালও খুব ভালো হয়, ঠিক আছে। সে নিয়ে এখনকার দিনে যা ট্রিটমেন্ট বেরিয়েছে তাতে লং টার্ম সার্ভাইভাল ইজ ভেরি গুড। তো বর্তমানে হেড অ্যান্ড নেক ক্যান্সারের কি কি আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে? দেখুন, অনেক রকমের লেজার সার্জারি এসে গেছে, যেগুলো দিয়ে আমরা টিউমারটাকে বের করতে পারি। লেজার দিয়ে এখন করা হয় মেনলি। কিছু কিছু ক্ষেত্রে এবার যদি আমরা অপারেটিভ মানে অপারেশন যদি আমাদের দেখতে হয় এগুলো, যে অপারেশন করে এটা নিরাময় করা দরকার নাকি অন্য মেথড নিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের হাতে আছে রেডিয়েশন আছে, কেমোথেরাপি আছে, সেগুলোও আছে, ঠিক আছে। তো এই তিনটে উপায় আছে, সার্জারি, নয়তো কেমোথেরাপি, নয়তো রেডিয়েশন। সব ক্ষেত্রে কি অস্ত্রোপচারটার প্রয়োজন?
না, সব ক্ষেত্রে প্রয়োজন না, কিছু কিছু ক্ষেত্রে রেডিয়েশন কেমোথেরাপিতেও হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার করলে বেটার এফেক্ট হয়। তো সাম্প্রতিক কোন অগ্রগতির চিকিৎসার ফলাফল উন্নত করেছে এবং পার্শ্ব প্রতিক্রিয়া কমিয়েছে? দেখুন, এখনকার দিনে লেজার সার্জারি আসার পর থেকে ব্লিডিং কমেছে, ইনফেকশন কমেছে, এবং আমাদের যে পোস্ট অপ যে আমাদের কমপ্লিকেশনগুলো আছে সেইগুলো কমেছে। রেডিয়েশনেরও এখন বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট হয়েছে, আগের মতন রেডিয়েশন আর নেই, ঠিক আছে, রেডিয়েশন অনেক স্পেসিফিক হয়ে গেছে। তো রেডিয়েশন করেও আপনি বেটার আউটপুট পাবেন, সেটাও হতে পারে। তো এখন আগেকার দিনের থেকে যে মেথডস আছে সেগুলো অনেকটাই ডেভেলপ হয়েছে। তো চিকিৎসা কিভাবে কথা বলা, গিলতে পারা বা চেহারা এবং জীবনমানের ওপর প্রভাব ফেলতে পারে? দেখুন, প্রভাব তো পড়ে, ঠিক আছে, প্রভাব পড়ে, চেহারার ওপর প্রভাব পড়ে, কারণ আমরা কোনো বডি পার্টসকে রিমুভ করছি, তো চেহারার ওপর তো প্রভাব পড়বেই। এবং তারপরে হিলিংয়ের একটা ব্যাপার আছে, হিলিং প্রপারলি হলে খাওয়া দাওয়া প্রপারলি করা যাবে, সেটাও একটা প্রভাব পড়ে। এবং বলতে গেলে পুরো জীবনটার উপরেই প্রভাবটা পড়ে, কতটা টাইম লাগে সুস্থ হতে সেটারও একটা প্রভাব পড়বে, মেনলি কমপ্লিকেশনগুলো কী হয় সেটারও একটা প্রভাব পড়বে। তো এই প্রভাবগুলো থেকেই থাকে, ঠিক আছে। তো বাট এখন মডার্ন টেকনিক্সগুলো এসে যাওয়াতে আগের থেকে অনেক কমপ্লিকেশনই কম হয়। তো চিকিৎসার পর পুনর্বাসন ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার সাধারণত কি কি অন্তর্ভুক্ত থাকে? হ্যাঁ, অপারেশনের পরে আমাদের নিউট্রিশনটা ভালো করে করাতে হয়, আমাদের বিভিন্ন রকমের ডায়েট চার্ট দেওয়া হয়? হ্যাঁ, ডায়েট চার্ট দেওয়া হয়, প্রোটিন জাতীয় ফুডটা বেশি খেতে হয়, থেরাপিগুলো ভালো করে করতে হয়, যত রকমের স্পিচ থেরাপি, সোয়ালিং থেরাপি, এগুলো বিভিন্ন ক্যান্সারে আমাদের আছে, ওগুলো আমাদের থেরাপি ভালো করে করতে হয়, প্রপার নিউট্রিশন আমাদের দিতে হয়, ঠিক আছে। এইগুলো যদি ভালো করে করা যায় অবভিয়াসলি তাহলে ট্রিটমেন্টটাও বেটার হবে। সফল চিকিৎসার পর যে রোগীরা স্বাভাবিক কাজকর্ম ও পেশাগত জীবনে ফিরে যেতে পারে? হ্যাঁ, এখনকার দিনে পেশাগত জায়গায় ফিরে যাওয়াটা কোনো অসুবিধা নয়। ট্রিটমেন্ট যদি ঠিকঠাক হয়ে থাকে, প্রাথমিক দিকে যদি হয়ে থাকে, তাহলে পেশাগত জায়গায় যাওয়াটা কোনো অসুবিধা নয়। তো কতদিন টাইম লাগে হিলিং হতে? দেখুন, হিলিং হতে টাইম তো লাগেই, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, নট মোর দ্যান দ্যাট, ঠিক আছে। তো ধরে রাখুন অ্যাভারেজ 6 to 1 ইয়ার তো লাগেই, 6 মাস থেকে 1 বছর তো লাগেই একটা প্রপার জিনিসকে প্রপার হিলিং করাতে লাগে। তারপরে ইয়ারলি চেক আপ হয়, ফলো আপ করতে হয়, ইয়ারলি চেক আপ হয়, সেইগুলোও থাকে। বাট অ্যাটলিস্ট 6 to 1 ইয়ার তো আপনি 6 মান্থ to 1 ইয়ার তো আপনি ধরেই রাখুন। বায়োপসি করলে কি ক্যান্সার ছড়িয়ে পড়ে? না, বায়োপসি করলে একদমই ছড়িয়ে পড়ে না, এটা একটি ভুল কনসেপ্ট যে বায়োপসি করলে ছড়িয়ে পড়ে, একদমই ছড়িয়ে পড়ে না। বায়োপসি করলে ডায়াগনোসিসটা একটু তাড়াতাড়ি করা যায়, আর বায়োপসি ছাড়া তো আপনি এগোতে পারবেন না, তো বায়োপসি করাটাও খুব দরকারি। তো হেড অ্যান্ড নেক ক্যান্সারে কি সবসময় বংশগত হয়? হেড অ্যান্ড নেক ক্যান্সারে আমি বললাম ওই 5% হয়তো বংশগত হবে, 5 to 10% খুব বেশি হলে, বাদ বাকি জিনিস হেড অ্যান্ড নেক ক্যান্সারে বংশগত নয়, ঠিক আছে। আর এই যে বিকল্প চিকিৎসা, অল্টারনেটিভ থেরাপি যাকে আমরা বলি, কি ক্যান্সারের প্রচলিত বৈজ্ঞানিক চিকিৎসার বিকল্প হতে পারে? হ্যাঁ, এখনকার দিনে অনেক রকমের থেরাপি বেরিয়েছে, ইমিউনোথেরাপি বেরিয়েছে, কেমোথেরাপিরও অ্যাডভান্সড জিনিস বেরিয়ে গেছে, রেডিওথেরাপিরও অ্যাডভান্সড টেকনিক্স বেরিয়ে গেছে, ইমিউনোথেরাপিও বেরিয়ে গেছে। এবার আপনাকে সেইগুলো ট্রিটমেন্ট করার সময় পেশেন্টকে দেখে সেগুলো আমাদের ডিসাইড করতে হয় যে কীভাবে করা যাবে। হেড অ্যান্ড নেক ক্যান্সারের বিভিন্ন ধরন কি কি এবং কোনটি সবচেয়ে বেশি দেখা যায়? দেখুন, হেড অ্যান্ড নেক ক্যান্সারে তো আমি বেশি বলবো যে গলার ক্যান্সারই বেশি বলবো, ঠিক আছে। ল্যারিঙ্গিয়াল ক্যান্সার আমি বেশি বলবো, যেগুলো মেনলি মেলসদের হয়। ওরাল ক্যান্সার আমি বেশি বলবো, ঠিক আছে। ওরাল অ্যান্ড ল্যারিঙ্গিয়াল ক্যান্সারই আমি বেশি বলবো হেড অ্যান্ড নেক ক্যান্সারের মধ্যে। আচ্ছা, ক্যান্সারের স্টেজ বা পর্যায় কিভাবে নির্ধারণ করা হয়?
দেখুন সাইজ আছে, প্রথম হচ্ছে সাইজ আছে, সেকেন্ড হচ্ছে কোন কোন লিম্ফ নোডগুলোতে ছড়িয়েছে সেইগুলোতে, সেটাও আমাদের ডিপেন্ড করে, কোন কোন অর্গ্যানসে ছড়িয়েছে সেটাও ডিপেন্ড করে, এবং যেই অর্গানে হয়েছে সেই অর্গানের বিভিন্ন পার্টসের উপর ডিপেন্ড করে যে কতটা ছড়িয়েছে। এইগুলোর ওপর দিয়ে ক্যান্সারের আপনার এটা হয়। কোন পর্যায়ে রোগীরা সাধারণত চিকিৎসার জন্য আসে? দেখুন সাধারণত লোকে সেকেন্ড স্টেজ থার্ড স্টেজেই আসে। ফার্স্ট স্টেজে সেরকম কিছু বোঝা যায়? ফার্স্ট স্টেজে বোঝা যায় না, কারণ অনেকেই এটা নিয়ে বেশি নজর দেয় না। সেকেন্ড থার্ড স্টেজেই রোগীরা সাধারণত আসে, এবং সেই স্টেজেই আমরা পেশেন্টদের বেশি পেয়ে থাকি। তো এই হেড অ্যান্ড নেক ক্যান্সার যে জিনিসটা কত দ্রুত ছড়িয়ে পড়ে? এটা ডিপেন্ড করছে দেখুন বডির ইমিউনিটির ওপর, আর পেশেন্ট কতটা নিজের কার্সিনোজেন, কতটা স্মোকিং, অ্যালকোহল, পলিউশন কতটা, সেইগুলোর ওপর ডিপেন্ড করছে। আর বডির ইমিউনিটির ওপর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বডির ইমিউনিটি, তার উপর ডিপেন্ড করে যে মানে ছড়ানোর কত তাড়াতাড়ি ছড়াবে সেটার ওপর। এই যে ই সিগারেট, ভেপিং বা অন্য ধরনের নিকোটিন পণ্যের সঙ্গে কি ক্যান্সারের কোনো সম্পর্ক রয়েছে? দেখুন ই সিগারেট, ভেপিং তো এরা এগুলো তো কার্সিনোজেনই। তো আপনি এখন দিনে একটা সিগারেট খেলেন আর দিনে 10টা সিগারেট খেলেন, তো তার মধ্যে তো ডিফারেন্স আছেই। তো ই সিগারেট বা ভেপিংটা ইম্পর্টেন্ট না, কত দিন ধরে করছেন আর কত বেশি করে করছেন সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনি সিগারেট খান অথবা ই সিগারেট খান অথবা ভেপিং করুন, সেটা আপনি কত বছর ধরে করছেন আর কত লিমিট ধরে করছেন সেটা ইম্পর্টেন্ট। এই ফাস্ট ফুড, দূষণ বা আধুনিক জীবনযাত্রা কি ঝুঁকি বাড়াতে পারে কোনোভাবে? হ্যাঁ, এখনকার যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ আছে সেগুলো হেড অ্যান্ড নেক ক্যান্সার ছাড়াও বডিতে যে অন্য ক্যান্সার আছে, ফিমেলদের যে ক্যান্সারগুলো হয় ইউটেরাসে, এটা তো হেড অ্যান্ড নেক ক্যান্সারের মধ্যে পড়ে না, বাট স্টিল ফিমেলদের যে ইউটেরাসে ক্যান্সার হয় অথবা ওভারিতে মানে যে রিপ্রোডাক্টিভ অর্গানসে ক্যান্সার হয়, সেইগুলো তো ডিপেন্ড করে তাদের লাইফস্টাইল চেঞ্জেসের ওপর। এখন যে লাইফস্টাইল চেঞ্জেস এসছে তাতে সেইগুলোর ওপর ডিপেন্ড করে তাদের এই ক্যান্সারগুলো। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্যান্সার সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ? দেখুন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যান্সার সচেতনতা একটু আমরা হয়তো, আমি জানি না আমরা হয়তো স্কুল কলেজে কতটা আমরা শেখাই, আমার তো মনে হয় না আমরা খুব একটা বেশি কিছু শেখাই, ঠিক আছে? আর ইয়ং এজ অ্যাটলিস্ট ইউথে তো মানে অ্যাটলিস্ট আমরা যখন স্কুল কলেজে পড়েছি আমার তো মনে হয় না আমাদের ম্যাক্সিমাম এটাই বলা হতো যে স্মোকিং থেকে দূরে থাকো, অ্যালকোহল থেকে দূরে থাকো। এবং কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেন দূরে থাকবো এবং কেন আমরা স্মোকিং করব না, শুধু স্মোকিং না, আমরা কেন হেলদি লাইফস্টাইল লিড করব সেটাও আমাদের দেখার কথা। এইগুলো যদি আমাদের স্কুল কলেজ থেকে একটু ভালো করে এক্সপ্লেন করে দেয় তাহলে হয়তো পরবর্তীকালে ক্যান্সারের যে মানে পরিমাণ আছে সেটাই হয়তো কমে যাবে। কারণ যদি স্কুল কলেজ থেকে আমরা এইগুলো শেখাই তো অবভিয়াসলি বেটার রেজাল্ট পাবো। এইচপিভি ভ্যাকসিন কি কোনো হেড অ্যান্ড নেক ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে? দেখুন এইচপিভি ভ্যাকসিন তো এখন এসছে সার্ভাইকাল ক্যান্সারের জন্য, বাট যে কিছু আমাদের যেরকম এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে আছে তার জন্য ওরাল ক্যান্সার হয়, ওরাল ক্যান্সারে পাওয়া গেছে। ল্যারিঙ্গিয়াল ক্যান্সার হতে পারে, ল্যারিংসে মানে গলার কিছু প্যাপিলোমাতে পাওয়া যায়। এইচপিভি ভ্যাকসিন হয়তো হেল্পফুল হতেও পারে, নাও হতে পারে, এটা নিয়ে এখনও রিসার্চ চলে যাচ্ছে, এটা নিয়ে বলা খুব মুশকিল যে কতটা এফেক্টিভ। আচ্ছা, কারা এই এইচপিভি টিকা নেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত? দেখুন এইচপিভি টিকা তো আমাদের ফিমেলসদের দেওয়া হয়, মহিলাদের দেওয়া হয় সার্ভাইকাল ক্যান্সারের জন্য, বাট ওর এফিক্যাসি নিয়ে এখনও ডাউটফুল যে কতটা ওটা সাকসেসফুল, কতটা ওটা সাহায্যকারী, এটা নিয়ে কিন্তু এখনও ডাউটফুল রয়েছে। মানে এমন না যে এইচপিভি ভ্যাকসিন নিলাম আর সার্ভাইকাল ক্যান্সার হবে না, তার গ্যারান্টি কেউ দেবে না। আচ্ছা, পেট সিটি স্ক্যানের ভূমিকা কি?
পেট সিটি স্ক্যান, দেখুন পেট সিটি স্ক্যান হচ্ছে আমরা রেডিয়েশন দিলাম, কেমোথেরাপি দিলাম, অথবা কোনো অপারেশন করলাম, তারপরে ওই জায়গাতে একটা ইডিমা হয়। ইডিমা মানে হচ্ছে ওই জায়গাতে একটা ইনফ্লামেশন হয়, ওখানে ফ্লুইড জমে যায়। এবার আমরা যদি পরবর্তীকালে আমরা যখন ক্যান্সারটাকে ফলো আপ করি, যে কোনো ক্যান্সারকে যখন আমরা ফলো আপ করি, তখন আমরা আবার সিটি স্ক্যান করলে তখন আমাদের নর্মাল টিস্যু আর ক্যান্সারাস টিস্যু অথবা ইডিমা, ক্যান্সারে যে ইডিমার টিস্যুগুলো আছে অথবা নর্মাল টিস্যুর মধ্যে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো না। সেই জন্য আমরা পেট সিটি স্ক্যান করি, যাতে শুধু ক্যান্সার সেলসগুলো আমরা ওখানে আলাদা করে দেখতে পারি। তো এমআরআই এবং সিটি স্ক্যান কখন ব্যবহার করা হয়? এমআরআই সিটি স্ক্যান আমরা দেখি যে গলাতে, আমাদের হেড অ্যান্ড নেকে, গলাতে অথবা শরীরের বিভিন্ন জায়গায় যে টিউমারটা আছে, অথবা টিউমার না থাকুক, যে কোনো রকমের ইনফেকশন রয়েছে, সেটা কতটা বিস্তৃত, কতটা স্প্রেড করেছে, অথবা কতটা অর্গান জুড়ে আছে, সেটা কিন্তু সিটি আর এমআরআই দিয়েই বোঝা যায়। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এখন যেটা আমরা জানছি এআই, কি ক্যান্সার শনাক্তকরণের জন্য সাহায্য করে? এআই, দেখুন এআই তো আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স যে আছে, তারও তো কাউকে দরকার শনাক্তকরণের জন্য। যদি এআই কোনো লোক হয়, হয়তো ওর সিটি আর এমআরআইটাই দরকার হবে। তো এআই নিয়ে আমি কোনো কমেন্ট করব না, কারণ এআই মানে হচ্ছে, মানে আমি জানি না এআইটা ঠিক কি, ওয়েদার ইট ইজ এ ম্যান অথবা হিউম্যান অর নট হিউম্যান, বাট যেই হোক এআই, তারও তো কিছু কাউকে দরকার জিনিসটাকে ডায়াগনোস করার জন্য। তো হয়তো একদিন এআই এরও এইসব টেকনিক্সগুলো দরকার পড়বে, সিটি মানে আলটিমেটলি ওরা যে ডায়াগনোসিস করে এআইতেও যেগুলো করে, সেগুলো আর কীভাবে করে, সেগুলো আলটিমেটলি দে অলসো নিড সাম টেকনোলজি, যেটা আমরা সিটি এমআরআই এন্ডোস্কোপি এইগুলি ওরা এটাই ইউজ করছে, আর কিছুই না। তো ইমিউনোথেরাপি কিভাবে কাজ করে, বা রোবোটিক সার্জারির সুবিধাগুলি কি? রোবোটিক্সে আপনার প্রিসিশন আছে, নর্মাল সার্জারিতে যা সাকসেস আছে রোবোটিক সার্জারিতে আরও বেশি সাকসেস আছে। আপনার প্রিসিশন রেট আছে, একসঙ্গে অনেকগুলো হেল্পিং হ্যান্ড পাবেন। রোবটসে অনেকগুলো আর্ম আছে, নর্মাল আর্ম দিয়ে করলে আপনি 2 হাতে কাজ করতে পারছেন। হিউম্যান এরার আছে, রোবোটিক্সে হিউম্যান এরারের চান্সেস কম থাকবে। হিউম্যান ট্রেমার্স আছে, নর্মাল সার্জনের হাতেও কিছু না কিছু ট্রেমার তো থাকেই, রোবোটিক্সে এগুলো কম থাকবে। প্রিসিশন আছে, অনেক ডিপলি আপনি সার্জারিটা করতে পারবেন, অনেক আর্ম থাকবে, অনেক হেল্পিং হ্যান্ড থাকবে, মনিটরিং ভালো হবে। তো রোবোটিক্স ইজ গুড। ইমিউনোথেরাপি আপনার ইমিউনিটিটাকে ডেভেলপ করে, সেটাও দ্যাট ইজ অলসো গুড মেথড। সেটাতেও আপনার ইমিউনিটি ডেভেলপ হলে আপনার ক্যান্সারের সেলসগুলো বেশি ছড়াবে না, সেটাও ইট ইজ এ গুড থিং। আচ্ছা, এই ক্যান্সার রোগীদের মানসিক চাপ মোকাবিলায় পরিবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, বা চিকিৎসার পর আত্মবিশ্বাস ফিরে পেতে রোগীদের কি করা উচিত? হ্যাঁ, তখন আমাদের পেশেন্টদের কাউন্সেলিং করতে হয়, পেশেন্টদের আবার নর্মাল লাইফে নিয়ে আসার জন্য, ওনাদের যাতে বিভিন্ন রকমের মানসিক পরিস্থিতি না হয় সেটা আমাদের দেখতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়। সেগুলো একটা মেজর ব্যাপার আছে, সেগুলো আমাদের ধীরে ধীরে করতে হয় পেশেন্টদের। কারণ এমনি পেশেন্টের শরীরে বিভিন্ন রকমের রোগ, ক্যান্সারাস রোগ, তাকে ঠিক করা, প্লাস একটা মেন্টাল স্থিতিও হয়, একটা বার্ডেনও পড়ে, মানসিক চাপ পড়ে, সেগুলোকে আমাদের ধীরে ধীরে ঠিক করতে হয়। আচ্ছা, ক্যান্সার কি সম্পূর্ণ নিরাময় হতে পারে, বা চিকিৎসার পর ক্যান্সার আবার ফিরে আসার কোনো সম্ভাবনা? হ্যাঁ, অনেক ক্যান্সারই দেখুন, নিরাময়ের জিনিসটা তো আমরা পার্সেন্টেজে বলি ক্যান্সারে, কোনো ডাক্তারই কখনো বলবে না যে ক্যান্সার আর ফিরে আসবে না, বাট আর্লি স্টেজে এবং যদি ভালো ট্রিটমেন্ট করা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আর্লি স্টেজে করা যায়, অবভিয়াসলি গুড রেসপন্স হয়, ক্যান্সার ফ্রি লাইফ অনেক দিন থাকে। কিছু ক্যান্সার আছে যেগুলো তো খুব ভালো থাইরয়েড ক্যান্সারের খুব ভালো রেজাল্ট আছে, ভোকাল কর্ড ক্যান্সার আর্লি স্টেজে ভালো রেজাল্ট আছে। তো
এগুলো ভালো রেজাল্ট আছে, এগুলো নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, অনেক সময় অবভিয়াসলি মোস্ট ক্যান্সারের তো ফিরে আসার চান্সই থাকে, বাট সেইগুলো তো নিয়ে আমাদের অত চিন্তা করে না, মানে সেগুলো নিয়ে অত না ভাবলে আমার মনে হয় বেটার হয়, যে জিনিস ফিরে আসবে আমরা ট্রিটমেন্ট ফেসিলিটিতে ফোকাস করলেই বেটার। আচ্ছা, অ্যাজ ইউ আর আ ডক্টর, হেড অ্যান্ড নেক ক্যান্সার প্রতিরোধে সাধারণ মানুষের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কি? আর একটি বার্তায় যদি দর্শকদের সচেতন করতে হয় তো আপনি কি বলবেন? আমি বলবো যে স্মোকিং, অ্যালকোহল, মডার্ন ডে লাইফ, স্ট্রেস ইজ ভেরি মাচ, স্ট্রেস আমাদের খুব বেশি, সেই জন্য স্মোকিং, অ্যালকোহল অনেক সময় আমাদের মডার্ন ডে লাইফে এসে যায়, বাট আমরা চেষ্টা করব যাতে স্ট্রেসটাকে কমানো, কারণ স্ট্রেস থাকলেও ইমিউনিটি কমে যায়, তো স্ট্রেস কমাবো। স্মোকিং, অ্যালকোহল যতটা কম করা যায়, যদি না করা যায় তো খুব ভালো। প্রপার ইমিউনিটি বাড়াতে হবে, ফ্লুইড আমাদের বেশি খেতে হবে, এক্সারসাইজ নর্মাল করতে হবে, আর খাওয়া দাওয়াটা ভালো করে করতে হবে। এইটুকুনি আমি বলবো করতে। এরপরেও যদি ক্যান্সার হয় তাহলে সেটা নিয়ে না ভাবারই দরকার। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর আজকের হেলথ এক্সপ্রেস অনুষ্ঠানে আমাদের সাথে ছিল আমাদের সিনিয়র কনসালটেন্ট রাজাত বাসাক আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।